দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো ত্রিপুরায় যোগী রাজ্যের ডোজার সংস্কৃতিতে বাঘহীন মুখ্যমন্ত্রী। রাম আমরে রাম রাজত্ব যে চলছে না, চলছে গরিবের উপর দিয়ে বোলডোজার, তার বিবরণ শুনেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নিতে। অমরপুরের ডালাক বাজারে খাস জমির উপরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা একটি পরিবারের ঘর বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিজেপির স্থানীয় নেতা পঞ্চায়েত প্রধান মিলে। তাদের এই ঘরটির আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। চরম বিভ্রান্তি আর বিড়ম্বনার প্রশাসন কেন ঘর বানিয়ে দিল, আবার ভেঙ্গেও ফেলল, তার জবাব খুঁজে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী নিজেও। যে অসহায় গরিব পরিবারটির ঘর ভাঙা হয়েছে, সেই পরিবারের মেয়ে মুক্তা সরকার আগরতলায় ছুটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে দেখা পেয়েও যায়। সব কিছু শুনে মুখ্যমন্ত্রী প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ফেসবুক হ্যান্ডেলে মেয়েটির সঙ্গে আলোচনার ছবি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, স্থানীয় সংবাদ মাধ্যমে অমরপুর ডালাক পঞ্চায়েত নিবাসী একটি পরিবারের বসতঘর ভেঙে দেওয়ার বিষয়টি আমার গোচরে এসেছে। আজ ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে সাক্ষাৎকারে সামগ্রিক বিষয়ে অবগত হয়েছে এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রয়োজনীয় সাহায্য সহায়তা প্রদান করার জন্য। পাশাপাশি পুলিশ প্রশাসন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রীর এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার এই ধরনের সংবেদনশীল ভূমিকায় পরিবারটি সুবিচার পাবে এমন আশা করা যাচ্ছে। কিন্তু পাশাপাশি প্রশ্ন আসে, রাজ্যের সব ঘটনা কি তার গোচরে আসে? কেন তার গোচরে আসবে? প্রত্যেক এলাকায় এলাকায় রাষ্ট্রবাদী মুরব্বীদের এই ধরনের কার্যকলাপ চলছে। অমরপুরে একটি পরিবারের যদু জমির উপর দিয়ে সরকারি ড্রেন তৈরির নামে পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা প্রতিবাদী কলমে পক্ষকাল আগে প্রকাশিত হয়েছে। সব মহকুমা, সব এলাকায় শাসক দলের লোকজন ভূমিদস্যুর ভূমিকায় মাঠে নেমেছেন। তাদের অত্যাচারের বিরুদ্ধে কয়েকজন মুখ খোলার সাহস পাচ্ছেন? ডালাক বাজার এলাকায় যে অসহায় মহিলার ঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, তাদের পরিবারটি আজ খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। মহিলার স্বামীর নাম নেপাল সরকার। তাদের মেয়ে মুক্তা এবিভিপির একজন নেতৃত্বস্থানীয় এবং অমরপুর কলেজে ছাত্র সংসদের প্রাক্তন জিএস। সেই সুবাদে মুক্তা নিজেও বিজেপির কর্মী। তার পরিবারও আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। একই প্রশ্ন সামনে এসেছে, রাজ্যের নানা এলাকায় যারা ভূমিদস্যুর শিকার হচ্ছেন বা নানাভাবে রাজনৈতিকভাবে শক্তিধরদের গুন্ডামির শিকার হয়ে উৎপীড়িত হয়ে ঘর ছাড়ছেন, তাদের কয়েকজনের ঘরে মুক্তার মতো মেয়ে আছে। কয়েকজন বুকে সাহস নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন, আবার দেখা করতে চেয়ে কতজনই বা তার দেখা পাচ্ছেন? সেই সব প্রশ্ন নিয়ে মুখ্যমন্ত্রীকে এখনই ভাবতে হবে। ডালাকের ঘটনা সম্পর্কে জানা যায়, নেপাল সরকার যে জায়গায় বসবাস করছেন তার একটি অংশ খাস জমি। এই জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর তাদের হয়েছে। এরপর পঞ্চায়েত থেকে জানানো হয়েছে রাস্তা নির্মাণের জন্য সরকারি জমি তাদের ছাড়তে হবে। রাস্তার জন্য তাদের ঘরের একটি অংশ ভাঙতে হবে। নেপাল সরকারের পরিবার থেকে জানানো হয়েছে তাদের একটি ঘর যদি ভাঙতে হয়, পঞ্চায়েত একটি বিকল্প ঘর বানিয়ে দিয়ে ভেঙে ফেললে তাদের আপত্তি থাকবে না। কিন্তু সরকারি কোনো নির্দেশ বা নোটিশ ছাড়া বৃহস্পতিবার তাদের ঘরটির উপরে ড্রজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে। ঘর ভাঙার সময় গৃহকর্তা নেপাল সরকার বা তার মেয়ে মুক্তা কেউই বাড়ি ছিল না। বাড়িতে একা ছিল তাদের মা। মুক্তার মা পুলিশের অভিযোগ জানানোর সময় বলেছেন, প্রধান গোপাল সরকার, উপপ্রধান সারথী মণ্ডল, দীপ রুদ্রপাল, প্রান্ত সরকার, বিকাশ সাহা, রামকৃষ্ণ রায়, সীমা রুদ্রপাল দল বেঁধে এসেছিল। ড্রজার চালিয়ে এসেছিল কাজল পাল। কাজল পাল ড্রজার চালিয়ে ঘর ভাঙার সময় তিনি এসে বাধা দিতে চাইলে তাকে ড্রজার দিয়ে চাপা দিয়ে মেরে ফেলার জন্য বলছিল প্রধান গোপাল সরকার। মুক্তার মা পুলিশে অভিযোগ করেছে, বাড়িতে একা পেয়ে এবং ঘর ভাঙার প্রতিবাদ জানানোর অপরাধে তাকে মারধর করেছে প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যা সীমা রুদ্রপাল। জানা গিয়েছে মুক্তা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে
ভূমিহীন গৃহহীন অনেকেই সরকারি জমিতে বসবাস করছেন। ডালাকেও এমন অনেক পরিবার আছে, শুধু তাদের পরিবারকেই কেন উচ্ছেদ করা হবে? দ্বিতীয়ত, সরকারি জমিতে ঘর থাকলে কি বিনা নোটিশে কারো ঘরে দরজার চালিয়ে দেওয়া যায়? জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এই প্রশ্নগুলিতে নীরব ছিলেন। সোজা সাপটা রেশনে ঘোটালা। ন্যায্য মূল্যের দোকান বা রেশন শপ বলতে আমাদের চোখের সামনে ভেসে উঠে সরকারের ভর্তুকি মূল্যে চাল, চিনি, ডাল এবং কেরোসিন তেল। বলতে পারেন দীর্ঘ সময় ধরেই এই রেশনের দোকান এই রাজ্যের বিরাট অংশের মানুষের কাছে একটা আশীর্বাদ ছিল। কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন রেশন শপের সেই ভূমিকা ম্লান হয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশনের দোকানগুলির বিরুদ্ধে কিন্তু অভিযোগের পাহাড় জমছে। ইদানিং এর সাথে যুক্ত হয়েছে চিনির অভাব বা চিনি নিয়ে মানুষের ভোগান্তি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন রেশনের দোকানে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে, আর ওই সমস্ত সামগ্রীর মান নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগে প্রকাশ, খোলা বাজারের গুণগত মানের অভাব রয়েছে। এই সমস্ত সামগ্রী নাকি রেশনের দোকানে গছিয়ে দেওয়া হচ্ছে এবং বিনিময়ে নাকি রাজনৈতিক মহলে পৌঁছে যাচ্ছে নোটের বান্ডিল। তবে শোনা যাচ্ছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রেশনের দোকানে চিনি পৌঁছে দেওয়া হবে। তারপর নাকি ধীরে ধীরে রেশনের দোকান থেকে চিনি উধাও হয়ে যাবে। খোলা বাজারে চিনির দাম বাড়ছে, তাই নাকি সরকার রেশনের দোকানে চিনি বিক্রি অনিয়মিত করে একদিন তা তুলে দিতে পারে বলে খবর। জানা গিয়েছে যে রেশনের দোকানে দিন দিন ডালের দাম বাড়ছে, কিন্তু ওই ডালের গুণগত মান নাকি ভীষণ খারাপ হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে রাজ্যের রেশনের দোকানগুলির ভবিষ্যৎ খারাপ হতে চলেছে। এখন হয়তো রেশনের দোকানে চিনি, ডাল ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় নিম্নমানের তেল, মশলা বিক্রি করা হবে। যতদিন কেন্দ্রীয় সরকার ভর্তুকি মূল্যে চাল পাঠাবে ততদিন চাল দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে রেশনের দোকানগুলির ভবিষ্যৎ অন্ধকারে নামিয়ে আনার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিসিএর পুরস্কার তালিকায় মাফিয়ারা। 30 লাখি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে টিসিএ। জানা গিয়েছে টিসিএর বিভিন্ন ইউনিটের তরফে নাকি টিসিএর কাছে আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তাদের নাকি একসময় এক কথা বলা হচ্ছে। প্রথমে 22 জুন, তারপর 23 জুলাই। এখন নাকি বলা হচ্ছে যে হয়তো 17 জুলাই, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে টিসিএ থেকে জানানো হয়নি আদতে টিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঠিক কবে, কখন, কোথায় হবে। এদিকে খবরে প্রকাশ যে 2023 জুলাই মাস থেকে টিসিএতে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল, নির্দিষ্ট কিছু পরিকল্পনা তৈরি করে সেই অস্থিরতা সৃষ্টির আসল কারিগরদের নাকি বিসিসিআই সচিব জয় সাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সম্মানিত করার কাজ চলছে টিসিএর অন্দরে। যতটুকু খবর তাতে জানা গিয়েছে যে টিসিএ নাকি ঠিক করে নিয়েছে যে ক্রিকেট সংগঠন হিসেবে কাদের কাদের সম্মান জানানো হবে। তালিকায় নাকি রাজ্যের 2 মিডিয়া মাফিয়া এবং বনমালীপুরের এক ঠিকাদার মাফিয়ার নাম রয়েছে। তাদের ক্রিকেট এবং ক্রিকেটের উন্নয়ন নিয়ে কোনো অবদান না থাকলেও টিসিএর পূর্বতন কমিটিতে পরিকল্পনা করে ক্ষমতার বাইরে ফেলে দিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন বলে খবর। তাই তাদের সম্মান জানানোর জন্য নাকি টিসিএ তৈরি হচ্ছে। জানা গিয়েছে যে টিসিএ কৃতজ্ঞতা স্বীকার করে 2 জন মিডিয়া এবং একজন ঠিকাদার মাফিয়ার নাম ঠিক করার জন্য তৈরি হচ্ছে। গোটা ঘটনায় নাকি খুদ টিসির অন্দরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে মিথ্যা মামলা আর পুলিশি হয়রানির আশঙ্কা করে সবাই নাকি চুপচাপ। তবে ঘটনা নিয়ে নাকি ক্রমশ টিসির কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন ক্লাব কর্তা নাকি এইভাবে সমাজের কাছে মাফিয়া ও নিগু বাণিজ্যের কারবারি এবং জমির দালাল হিসেবে চিহ্নিত লোকদের ক্রিকেট সংগঠক হিসেবে স্বীকৃতি দেওয়া বা সম্মান জানানো নিয়ে অসন্তুষ্ট। তবে ঘটনা হচ্ছে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। জানা গিয়েছে যে টিসিএর বিরুদ্ধে আজীবন সদস্য থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সবার নাকি একটাই বক্তব্য, টিসিএতে বর্তমানে আর কত অনিয়ম অবৈধ কর্মকাণ্ডের ঘটনা ঘটবে। ক্রিকেট মহলের মধ্যে যাদের নিয়ে ক্রিকেট মহলের কোনো ভালো ধারণা নেই,
যাদের মাফিয়া, নিগো বাণিজ্যের কারবারি ও জমির দালাল হিসেবে মানুষের কাছে পরিচিতি, তাদের যদি সত্যি সত্যি টিসিএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মান জানায়, তাহলে অসম্মান করা হবে রাজ্যের ক্রিকেটকে, দাবি ক্রিকেট মহলের। এদিকে টিসিএর 30 লাখি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে নাকি ইতিমধ্যেই টিসিএতে টাকা খরচের উৎসব শুরু হয়েছে।